হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি অ্যাপ। আজকের আমাদের টপিক হলো ক্লচ। নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম ফ্রেজ। যে ক্লচটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ যখন আমরা জয়েনিং করতে যাব, জয়েনিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন সেন্টেন্স, সেখানেই জয়েনিং আর স্প্লিটিং করতে যাব, স্পেশালি ওখানে এই ক্লচটা রয়েছে। এই ক্লচটা যদি আমাদের মানে নলেজ না থাকে, তাহলে আমরা জয়েনিং করতেই পারবো না। কারণ নাউন ক্লচ, অ্যাডজেক্টিভ ক্লচ, অ্যাডভার্ব ক্লচ, এগুলো দিয়ে পুরো জয়েনিং রয়েছে। তো তোমাদের প্রথমে তোমাদের ফ্রেজ, ক্লচ, এই ভিডিওগুলো দেখতে হবে, তারপর তোমরা জয়েনিংয়ে যেও, গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি তোমরা বিগিনিং এই জয়েনিংয়ের ক্লচের ক্লাস না করো, তাহলে তোমরা জয়েনিংয়ে বুঝতেই পারবে না, তোমাদের মাথার উপর দিয়ে বাউন্স করবে। ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, বুঝতে পারলে? যারা জয়েনিং করতে যাচ্ছ, তাহলে ক্লাস চালু করো, ঠিক আছে? তাহলে ক্লাসটা চালু করা যাক। হোয়াট ইজ ক্লচ? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্লচ? ক্লচটা কি? ক্লচ কি না, ক্লচ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? একগুচ্ছ শব্দ। কি? একগুচ্ছ শব্দ দ্যাট কন্টেন্স আ ফাইনাইট ভার্ব। আই ক্লাসে ফ্রেজে বলছিলাম ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাইনাইট ভার্ব না থাকলে তুমি সেন্টেন্স কনস্ট্রাকশন হবে না। তো ক্লচ হলো এমন এক শব্দগুচ্ছ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে বা সমাপিকা ক্রিয়া থাকে। একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট থাকে, আর একটা যার দ্বারা একটা অর্থ প্রকাশ পাবে। কি হবে অর্থ? ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এবং যে ভার্ব বাক্যের সাবজেক্ট নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। কেমন? বলছে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তো তাহলে এই যে আই প্লে, এই যে প্লে হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। আমি ক্রিকেট খেলি, এই ফাইনাইট ভার্ব যদি না হবে, তাহলে সেন্টেন্স গঠন হবে? হবে না। যে আই প্লে, এর দ্বারা আই প্লে ক্রিকেট, এর দ্বারা বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে, সাবজেক্ট আছে, তাহলে বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে একটা ক্লচ। আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে একটা ক্লচ। ক্লচ হলো এমন এক শব্দগুচ্ছ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা, তারপরে কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে যার দ্বারা একটা অর্থ প্রকাশ পায়। তাহলে একটা সাবজেক্ট আছে, এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে, ফাইনাইট ভার্ব আছে, অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? একটা ক্লচ। বুঝতে পারলি? আচ্ছা, আর এই প্লেটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। বুঝতে পারলি? আচ্ছা, রাহুল ওয়েন্ট টু স্কুল, রাহুল স্কুলে গিয়েছিল। তাহলে ওয়েন্ট হচ্ছে কি? একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট রয়েছে টু স্কুল, তাহলে এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে ফাইনাইট ভার্বে কি বলছে না, ফাইনাইট যে ভার্ব না সাবজেক্ট নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন, টেন্স অনুযায়ী পরিবর্তন হলো, পরিবর্তন হয়েছে। সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, দুটো পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা হচ্ছে কি? একটা ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে কি? একটা প্রিন্সিপাল ক্লচ, কি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লচ। বুঝতে পারলি? এগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লচ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লচ। এবার ক্লচ হতে হলে কি কি শর্ত লাগে সেগুলো দিচ্ছি আমি। আচ্ছা দেখ, বলছে ক্লচ হতে হলে তিনটা শর্ত লাগবে। কি তিনটা কন্ডিশন? কি কি? এক হচ্ছে একটা সাবজেক্ট হতে হবে, একটা ফাইনাইট ভার্ব হতে হবে, সাবজেক্ট আগে বুঝিয়েছি, একটা ফাইনাইট ভার্ব হতে হবে, আর সেন্টেন্স বা বাক্যের পুরো অর্থ প্রকাশ পেতে হবে। কেমন? বলছে আই নো দ্য গার্ল, আমি মেয়েটাকে চিনি বা জানি। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, আছে তো? নো, এটা কি? একটা ফাইনাইট ভার্ব। রেয়ান, ফাইনাইট ভার্ব। আই নো দ্য গার্ল, এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে, এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তো আই নো দ্য গার্ল, আমি মেয়েটাকে জানি বা চিনি, তাহলে এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তো তাহলে এটা হচ্ছে কি? একটা ক্লচ। কি? এটা হচ্ছে কি? একটা ক্লচ। পরের সেন্টেন্সটা দেখ, আই নো দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, আমি মেয়েটাকে চিনি যে প্রাইজটা জিতেছিল। তাহলে এখানে কটা ক্লচ আছে? আই নো দ্য গার্ল, এটা একটা ক্লচ, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা অবজেক্ট আছে। আচ্ছা, এর দ্বারা পুরো অর্থ প্রকাশ পাচ্ছে। তো রেয়ান দেখবে, তাহলে আই নো দ্য গার্ল, আমি মেয়েটাকে চিনি, এটা একটা ক্লচ। হু ওন দ্য প্রাইজ, যে পুরস্কারটা জিতেছিল, তাহলে ওন, এটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটা একটা সাবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাহলে এর দ্বারা অর্থ প্রকাশ পাচ্ছে। তো কি রে? তাহলে এখানে কটা সাবজেক্ট আছে? দুটো সাবজেক্ট আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, দুটো অবজেক্ট আছে। তাহলে এটা একটা ক্লচ, এটাও একটা ক্লচ, আর এটা পুরোটাও ক্লচ। বুঝতে পারলি? ক্লচ বুঝতে পারলি সাবির? বুঝতে পারলি? ক্লচকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রিন্সিপাল ক্লচ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লচ, এটা স্বাধীন ক্লচ, ঠিক আছে? দুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লচ বা ডিপেন্ডেন্ট ক্লচ, অর্থাৎ নির্ভর করছে। তিন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুটো ক্লজের মধ্যে
অর্থাৎ দুটো ক্লজের মধ্যে কি মানে কমিউনিকেশন, অর্থাৎ যে মিডল ম্যান যাকে বলা হচ্ছে, দুটো ক্লজের মধ্যে ইয়ে করবে, কানেক্ট করবে দুটো ক্লজ, কোঅর্ডিনেট করবে। এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই নামগুলো মনে রাখতে হবে: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমি বোঝাচ্ছি, এখন বোঝাচ্ছি। বলতে বলছে প্রিন্সিপাল ক্লজ কি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? বলছে যে ক্লজ নিজে বা একাই তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। কেমন? বলছে প্রিন্সিপাল ক্লজটা কি অন্য কারোর উপর নির্ভর করবে না। ঠিক আছে, সে নিজের কাজ, নিজের মনের ভাব সে নিজে প্রকাশ করতে পারবে। সাপোজ ধরে নে, এখন আমি, ঠিক আছে, আমি তো নিজে রোজগার করছি, আমি কারোর উপর নির্ভর করছি না তো। আচ্ছা, তোর বাবা নিজের আর্ন করছে, রোজগার করছে, তো তোর বাবা কি কারোর উপর নির্ভর করছে? নির্ভর করছে না। তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ অন্য কারোর উপর সে নির্ভর করবে না। বুঝতে পারলি? সে তার মনের ভাব প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করবে না, তখন সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলি তো? যে সে নিজের কাজ নিজে করতে পারবে, নিজের মনের ভাব নিজে প্রকাশ করতে পারবে, সে অন্য কারোর উপর নির্ভর করবে না, তখন সেটা হবে কি প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলি প্রিন্সিপাল ক্লজ? এখানে সেন্টেন্সগুলো দেখ: আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তো আমি ক্রিকেট খেলি, আমি এখানে যে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করছি, এই কি অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভর করছে? এখানে এই সেন্টেন্সটা তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করছে? তার এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাল ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। এরপরে এই সেন্টেন্সটা কি অন্য কোনো কারোর উপর নির্ভর করে বলছে যে আমি ক্রিকেট খেলি, তখন সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ কি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছিলাম। তাহলে এই সেন্টেন্সটা এটা একটা অর্থ প্রকাশ করছে। এই সেন্টেন্সটা কি অন্য কোনো সেন্টেন্স উপর নির্ভর করে আছে? অন্য কোনো সেন্টেন্স এখানে আছে, তা নির্ভর করে আছে, তো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তোকে পরীক্ষায় এক্সাম দেবে যে এটা কোন ক্লজ, ঠিক আছে, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ। তো একটা সেন্টেন্স বড় দিয়ে দিবে, তার মধ্যে দুটো সেন্টেন্স থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এবার তোমাকে ওখানে দাগ করতে হবে যে এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারলি? আচ্ছা, হি গোস টু স্কুল, সে স্কুলে যায় প্রতিদিন। তাহলে এই যে সেন্টেন্সটা, সে প্রতিদিন স্কুলে যায়, এই যে অর্থটা প্রকাশ করছে, এর দ্বারা এর যে অর্থটা প্রকাশ করছে এটা অন্য কারোর উপর নির্ভর করে আছে? কারোর উপর নির্ভর করে নেই। মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। তাহলে এই যে অর্থটা প্রকাশ পেয়েছে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভর করে আছে না। তাহলে এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ যখন আমি পড়াবো তখন তুই বুঝতে পেরে যাবি যে দুটোর মধ্যে ফারাকটা কি, পার্থক্যটা কি। বলছে সাবঅর্ডিনেট ক্লজ কি? বলছে যে ক্লজ তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ এই ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ আরেকটা ক্লজ ছাড়া তার নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, তাকে নিজের অর্থ প্রকাশ করার জন্য আরেকজনের সাহায্য দরকার। বুঝতে পারলি? তোরা তেমন, তুই একটা কথা বল, তোরা তো এখন পড়াশোনা করছিস, তো তোরা এখন কার উপর নির্ভরশীল? তোর বাবা মায়ের উপর। তোর বাবা মা তোকে রোজগার করে খাওয়াচ্ছে বলে তুই পড়াশোনা করতে পারছিস? তো তোর বাবা মা যদি তোকে রোজগার করে না খাওয়াতো তাহলে তোকেও খাটতে হতো, তোকে পড়াশোনা ছেড়ে দিতে হতো। তাহলে তোর কারের উপর নির্ভরশীল? তুই তোর বাবা মায়ের উপর। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা সেরকম। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে এই ক্লজটা অন্য আর একটা ক্লজের উপর নির্ভর করতে হবে, সে ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলি? কেমন? উদাহরণ দেখ। বলছে আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট। আমি যদি বলি দ্যাট হি ইজ অ্যান অনেস্ট, এর দ্বারা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? দ্যাট হি ইজ অ্যান অনেস্ট, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আই নো, আমি চিনি বা আমি জানি, এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। কি এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তারপর দেখ আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম, হোয়েন হি কেম। আচ্ছা, আমি যদি বলি হোয়েন হি কেম, এর দ্বারা কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? যখন সে এলো, কি হলো? যখন সে এলো তো কি হয়েছে? যখন সে এলো আই ওয়াজ অ্যাবসেন্ট, তখন অনুপস্থিত ছিলাম। এই যে আই ওয়াজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। কি এই যে বাক্যটা এর উপর নির্ভর করে আছে, যখন সে এলো তখন আমি অনুপস্থিত ছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট হোয়েন হি কেম, যখন সে এলো তখন আমি অনুপস্থিত ছিলাম। তাহলে এই যে পুরো অর্থটা, এই দুটো, এই সামনের সেন্টেন্স যদি না থাকে, সামনের বাক্যটা না থাকে, এর দ্বারা কোনো অর্থ প্রকাশ পাবে? কোনো অর্থ প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে কি
এই যে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলি? দ্য বয়, এবার এখান দেখ, দ্য বয় হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। ছেলেটা যে প্রাইজটা জিতেছিল সে হচ্ছে আমার বন্ধু। এবার এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দেখ, দ্য বয় ছেলেটা, এর দ্বারা কি অর্থ প্রকাশ পাচ্ছে? ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা বা বালকটা হয় কি আমার বন্ধু, এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে, এর দ্বারা একটা অর্থ প্রকাশ, ওই ছেলেটা হচ্ছে আমার বন্ধু, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা হচ্ছে আমার বন্ধু, এর দ্বারা একটা অর্থ প্রকাশ পাচ্ছে তো, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, কি প্রিন্সিপাল ক্লজ। হু ওন দ্য প্রাইজ, আমি যদি বলি হু ওন দ্য প্রাইজ, কে পুরস্কার জিতেছিল, এর দ্বারা অর্থ প্রকাশ পাচ্ছে। আরে কে জিতেছিল ভাই, তুই কি করে জানিস? যখনই বলবো দ্য বয় ছেলেটা জিতেছিল, তাহলে তোর অর্থ প্রকাশ পাচ্ছে। তখন হু ওন দ্য প্রাইজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, কি সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারলি? আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট, আমার মনে আছে দিনটা যখন আমাদের প্রথম দেখা হয়েছিল। হোয়েন উই ফার্স্ট মিট, তাহলে যখন আমি যদি বলি হোয়েন উই ফার্স্ট মিট, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তো কি হয়েছিল ভাই? দেখা হয়েছিল, এর দ্বারা কি কোনো ওটা সেন্টেন্স কমপ্লিট প্রকাশ পাচ্ছে? তুমি বলতে কি চাও? তুমি বলতেটা কি চাও? হোয়েন উই ফার্স্ট মিট, তুমি যখন প্রথম দেখা হয়েছিল তো কি হয়েছিল? সো হোয়াট, এর দ্বারা কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? যদি তার সঙ্গে আমি জড়ি আই রিমেম্বার দ্য ডে, আমার দিনটা মনে আছে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তাহলে এই যে হোয়েন উই ফার্স্ট মিট আর আই রিমেম্বার দ্য ডে, আমার দিনটা মনে আছে, তাহলে এবার বল এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? বল। আই রিমেম্বার দ্য ডে, গুড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, হোয়েন উই ফার্স্ট মিট, যখন আমাদের প্রথম, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে মনে রাখা হবে, এখন লিখে দিচ্ছি, তাহলে সহজে মনে রাখা দিও। হোয়েন দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুমস, যখন ঘন্টা পড়লো ছেলেগুলো কি করলো, ছাত্রছাত্রীরা কি করলো, ক্লাসের মধ্যে প্রবেশ করলো। এবার এখানে বল কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা পড়লো, তাহলে যখন ঘন্টা পড়লো তো কি হয়েছে? যখন ঘন্টা পড়লো তো কি হয়েছে? ঘন্টা বলে কি সবাই নাচবেনি? হ্যাঁ, এর দ্বারা কোনো পুরো অর্থ প্রকাশ পাচ্ছে? পুরো অর্থ প্রকাশ পাচ্ছে না তো। আরে ভাই ঘন্টা পড়লো তো কি হয়েছে? এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম, ছেলেগুলো বাচ্চাগুলো কি করলো, ক্লাসের মধ্যে প্রবেশ করলো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলি কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? হ্যাঁ, চলে এসেছিস তো? আচ্ছা দেখ, সাবঅর্ডিনেট ক্লজ বুঝবো কি করে? বুঝতে পারলি? তাহলে আপনি তো সাবঅর্ডিনেট ক্লজটা বুঝবো কি করে? বলছিস স্যার আপনি তো সাবঅর্ডিনেট ক্লজ শেখালেন, সহজ ট্রিকটা শেখান কিভাবে মনে রাখবো। যে ওয়ার্ড বা শব্দগুলো যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সেগুলো সাধারণত কি হয় না, দ্যাট, হু, ওয়েন, হুম, হুইচ, ওয়েন, ইফ, অলদো, বেশিরভাগই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়। বুঝতে পারলি? এগুলোতে মনে রাখলে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, তাহলে সবগুলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার কোঅর্ডিনেট ক্লজ, তারপরে আবার পার্ট টু তে ঢুকবো আমরা। এই চ্যাপ্টারটা বড় আছে, বাকি চ্যাপ্টারগুলো আমরা ছোট ছোট আছে। বুঝতে পারলি? বলছে কোঅর্ডিনেট ক্লজ, বলছে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ, যখন প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, যখন যখন কোনো কোঅর্ডিনেট ওয়ার্ড দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কেমন? বলছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, ধর এ আর বি, ঠিক আছে, এ আর বি, ওই দুইয়ের মাঝখানে একজন থাকবে, একটা ওয়ার্ড থাকবে, বা এমন একজন থাকবে তার দুটোর মধ্যে একটা সম্বন্ধ, রিলেশনশিপ যোগ করবে। অর্থাৎ বিয়ে বাড়িতে ঘটক দেখি না আমরা, ছেলেদের পক্ষে মেয়েদের পক্ষে থাকে, ঘটকটা মাঝখানে কি করে, দুই পক্ষকে যোগ করে, ঠিক তো? তো ডাইরেক্ট তো মেয়েদের পক্ষ ডাইরেক্ট ছেলেদের সঙ্গে কথা বলে না, বা ছেলেদের পক্ষে মেয়েদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না, তখন ঘটক একজন থাকে। তো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে তারই কাজ, সেটা দুটো ছেলে মেয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করবে, ঠিক আছে, কমিউনিকেশন স্থাপন করবে। হ্যাঁ, ঘটক মধ্যস্থ, ঘটক হচ্ছে মধ্যস্থ। এখন হয়ে গেছে শাদি.com, ম্যাচ মেকার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখন মধ্যস্থের কাজ করছে, মধ্যস্থের কাজ খেয়ে নিয়েছে। বুঝতে পারলি? তো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে তারই হচ্ছে কি দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে সে বসে দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। যেমন কি আমেরিকার ইরানের মধ্যে কি হলো, মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে, তো পাকিস্তান কি করছে, কোঅর্ডিনেট ক্লজের ভূমিকা পালন করছে। পাকিস্তান কি করছে, দুজনের মধ্যে যে ঝামেলা আছে সে অর্থাৎ ঝামেলাটাকে সলভ করছে, দুজনের মাঝখানে হয়ে কথা বলছে। বুঝতে পারলি? দুজনে এর
কথা পাকিস্তান নিচ্ছে, তার কথা পাকিস্তান নিচ্ছে, দিয়ে দুজনের মধ্যে সমঝোতা করছে, বুঝতে পারলি? তো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই দুজনের মধ্যে, দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে বসে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। কেমন স্থাপন? কোনগুলো কোঅর্ডিনেট ক্লজগুলো? কোনগুলো? অ্যান্ড, বাট, অর, ইয়েট, ইদার অর, নিদার নট, অ্যান্ড নট অনলি, বাট অলসো। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব কোঅর্ডিনেট ওয়ার্ডস অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। কেমন দেখ, আই উইল গো, আমি যাবো, বাট ইউ উইল নট কাম। যদি এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, তো আই উইল গো, আমি যাবো, এটাও তো অর্থ প্রকাশ পাচ্ছে। হি উইল নট কাম, সে আসবে না, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল। আমি যাব, সে আসবে না, আমি যাব কিন্তু সে আসবে না, এই যে কিন্তু, বাট, এই যে বাটটা মাঝখানে বসে দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে, একটা সম্পর্ক স্থাপন করছে, তখন এটা হচ্ছে কি পুরোটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে, বুঝতে পারলি? প্রিন্সিপাল ক্লজে কি ছিল? আই উইল গো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক তো? সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি ছিল? সেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করেছিল। কোঅর্ডিনেট ক্লজ বলছে কি দুটো ক্লজের মধ্যে, দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে দুটো ভাইয়ের মাঝে বসে ঝগড়াটা মেটাবে, ঠিক আছে? ছেলে মেয়ের মাঝে বসে ঝগড়াটা, সমস্যাটা সব ঠিক করবে। তো রেহান ইজ এ স্টুডেন্ট, রেহান হচ্ছে একটা ছাত্র, অ্যান্ড হি ওন দ্য প্রাইজ। তাহলে রেহান ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ক্লজ তো। অ্যান্ড হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, মোটে না রে, জীবনে পাবিনি, তোর দেখা কোনো প্রাইজ হবে না, ঠিক আছে? তাহলে হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, জীবনে পেয়েছিস তুই আসবেন তো, ওরা দাঁড়া হবে না। অ্যান্ড, এবং, যে অ্যান্ড, তাই এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ডটা মাঝখানে বসে দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে, সম্পর্ক। রেহান ইজ এ স্টুডেন্ট এবং হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, এবং সে প্রথম প্রাইজটা জিতেছিল। তাহলে এটা হচ্ছে কি এখন একটা কোঅর্ডিনেট ক্লজ। নিদার হি কেম, আচ্ছা, নর হি কল্ড মি, তাহলে এই যে নিদার আর নর, তাহলে এই দুটো হচ্ছে কি কোঅর্ডিনেট ওয়ার্ডস। হি কেম, সে এলো না, এটা হচ্ছে কি একটা ক্লজ, এটা ফাইনাইট ভার্ব। হি কেম, সে এলো, হি কল্ড মি, সে আমাকে ডাকলো। তাহলে নয় সে এলো না, না সে এলো না, এবং আমাকেও ডাকলো না, হি কল্ড মি, সে আমাকে ডাকলো। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, বুঝতে পারলি? কোঅর্ডিনেট ক্লজ কোনটা? এইগুলো বসে এদের মধ্যে সম্পর্কটা স্থাপন করবে। ইদার ইউ অ্যাপোলোজাইজ অর ইউ লিভ দ্য রুম, হয় তুমি ক্ষমা চাও, নাহলে রুম ছেড়ে বেরিয়ে যাও, ঠিক তো? তাহলে ইদার, এটা হচ্ছে কি কোঅর্ডিনেট ওয়ার্ডস, অর এটা একটা কোঅর্ডিনেট ওয়ার্ডস, বুঝতে পারলি? ইউ অ্যাপোলোজাইজ, ইউ লিভ দ্য রুম, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তুমি ক্ষমা চাও আর তুমি রুম ছেড়ে বেরিয়ে যাও, কি রে, বুঝতে পারলি? তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারলি? এবার সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিভ ক্লজ। এটা এখন পড়বো আমরা, কারণ এই তিনটা ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটা ক্লজের উপর পুরো জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ, এক নম্বরটা হচ্ছে নাউন ক্লজ। বলছে নাউন ক্লজ একটি বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করে। কালকে পড়ছিলাম না নাউন ফ্রেজ, পড়ছিলাম না, সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসাবে। নাউন ফ্রেজটা, নাউন ক্লজটা আবার সেই নাউন ক্লজ একটা বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসাবে কাজ করে। আচ্ছা, নাউন ক্লজ বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডটি হলো দ্যাট, যদিও মানে লিঙ্কিং ওয়ার্ডটা দ্যাট দিয়ে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ড মানে লিঙ্কার, প্রসেসিং রাইটিং করছেন লিঙ্কার কোনগুলো, যদিও হু, হুজ, হোয়াট, হুইচ, হাউ ইত্যাদি নাউন ক্লজ গঠনে লিঙ্কার হিসেবে কাজ করে। এছাড়া নাউন ক্লজে ই বা ওয়েদার দিয়েও আরম্ভ হয়, বুঝতে পারলি? আচ্ছা, এই যে বলছি না সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ মানে কি? আমরা জানি যখন ইংলিশে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, টেন্সে দেখেছি কি প্রথমে সাবজেক্ট থাকে বাক্যে আগে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্ট থাকে তো সাবজেক্টটা প্রথমে থাকে তো বাক্যে, সাবজেক্টটা বাক্যে প্রথমে আগে থাকে তো। তাহলে কি বলছে নাউন ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, মানে কি বাক্যের প্রথমে থাকে, কি থাকে বাক্যের প্রথম থাকে, তো তারপরে কি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে বাকিটা পার্ট অংশ। তাহলে সাবজেক্ট হিসাবে যদি থাকে এটা হচ্ছে কি নাউন ক্লজ, বাকিটা এটা নাউন ক্লজ না। তাহলে এখানে সেন্টেন্সটা দেখ, হোয়াট হি সেড, সে যা বলে বললো ইটস ট্রু, তাহলে হোয়াট হি সেড এটা হচ্ছে কি নাউন ক্লজ, কি সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। তাহলে হোয়াট হি সেড এটা হচ্ছে কি নাউন ক্লজ, ইটস ট্রু এটা নাউন ক্লজ। তাহলে হোয়াট হি সেড, হোয়াট দিয়ে শুরু হয়েছে, দেখ কোথায় গেল, হোয়াট দিয়ে শুরু হয়েছে, হলো লিঙ্কিং ওয়ার্ড হিসাবে হোয়াট দিয়ে শুরু হয়েছে।
হোয়াট ইজ এটা হচ্ছে নাউন ক্লজ। এবার দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিওয়ান। এবার দেখ এখানে সাবজেক্টটার আছে, তারপরে অক্সিলারি ভার্ব বা ভার্ব, অক্সিলারি ভার্ব বা ভার্ব, তাহলে ভার্বের পরে যে আছে এটাকে আর ক্লজ আছে, এটা ক্লজ হয়। তাহলে বুঝবি যখন নাউন ক্লোজ করার সময় দেখবি কি এইচ এর পরে যে ভার্বের পরে যে বাকিটা সেটা নাউন ক্লোজ নয়, ভার্বের আগে যদি থাকে এবং সাবজেক্ট হিসাবে থাকে তাহলে সেটা নাউন ক্লোজ। যদি সাবজেক্ট হিসাবে বলে তাহলে সেটা এই যে অক্সিলারি ভার্বের আগে এটা হচ্ছে কি নাউন ক্লোজ। বুঝতে পারলি? পরেরটা দেখবা, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিওয়ান। দ্যাট দিয়ে শুরু হয়েছে, এই যে বললাম দ্যাট লিখিং ওয়ার্ড, দ্যাট হি ইজ অনেস্ট, সে সৎ, ইটস নোন টু এভরিওয়ান, প্রত্যেকে জানা আছে। তাহলে এইটুকু হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। বুঝতে পারলি? তারপরটা বল, ওয়েদার হি উইল কাম ইজ আনসার্টেন, সে আসবে কিনা সেটা অনিশ্চিত। তাহলে কোনটা হবে নাউন ক্লজ? ওয়েদার হি উইল কাম, সাবির ওয়েদার হি উইল কাম, এটা হচ্ছে কি নাউন ক্লজ। কিন্তু সোজা আছে না? হ্যাঁ, এটা হচ্ছে নাউন ক্লজ। ইটস আনসার্টেন, দেখ অক্সিলারি হিসেবে পড়ে আছে, এটা নাউন ক্লজ না। এবার সাবজেক্ট হিসাবে, এবার অবজেক্ট হিসাবে করবো। দেখে বলছে অবজেক্ট হিসাবে, নাউন ক্লজ অবজেক্ট হিসাবে। এবার প্রথমে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে বাক্যের প্রথমে বসছিল, এবার অবজেক্ট হিসাবে বাক্যের পরে বসছে, ঠিক আছে, পিছনে বসছে অবজেক্ট হিসাবে। অবজেক্ট কোথায় বসে? বাক্যের শেষে বসে। আই নো, আমি জানি, এটা হচ্ছে একটা ক্লজ। আই নো দ্যাট হি ইজ এন অনেস্ট, সে হয় সৎ। তাহলে এখানে দ্যাট কোথায় বসছে? দ্যাট হি ইজ এন অনেস্ট, দ্যাট এবার অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা হচ্ছে কি একটা নাউন ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে অবজেক্ট হিসেবে কাজ করছে, কি রে? অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার তুই বল, উই বিলিভ দ্যাট হি উইল উইন, কোনটা হবে এখানে? নাউন ক্লজ কোনটা? এই যে দ্যাট হি উইল উইন, এটা হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পারলি? তারপরে দেখ বল, I don't know why he was absent. Why he was absent? Noun clause. Object হিসেবে কাজ করছে। সাবির, বুঝতে পারলি? ওই আগেও দ্যাট ছিল, এখানেও দ্যাট আছে, এখানেও why আছে, আগেও WH ওয়ার্ড ছিল, ওখানে WH ওয়ার্ড বসে আছে। এবার দেখ অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে, কি কর্ম হিসেবে। এবার তুই প্রিপোজিশন গুলো দেখ কোথায় আছে। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ার্ক, তাহলে এটা প্রিপোজিশন, এটা তো প্রিপোজিশন অন, কি রে? প্রিপোজিশন, প্রিপোজিশন অবজেক্ট কোনটা? হাউ ইউ ওয়ার্ক, এটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট হচ্ছে উই টকড অ্যাবাউট হোয়াট ইউ হ্যাড ডান, সরি হোয়াট ইউ হ্যাড ডান। তাহলে এবার বল এখানে হোয়াট ইউ হ্যাড ডান, এটা হচ্ছে অ্যাবাউট প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ শেষ। এবার অ্যাডজেক্টিভ ক্লজ। দেখ অ্যাডজেক্টিভ ক্লজ বলে যে ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব বা বর্ণনা করে, ঠিক আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। সোজা কোথায়, ধরো একটা নাউন আছে, নাউন যে কোনো জিনিস হতে পারে, ধরো এই ফোনটা একটা নাউন, ঠিক আছে, এই ফোনটা একটা নাউন। তো তাহলে এই ফোনে যে এই যে ফোনটা আছে, ঠিক আছে, এই ফোনের সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে? এটা রেডমির ফোন, ঠিক আছে, এটা রেডমি নোট প্রো। তাহলে এর সম্পর্কে কি তথ্য দিচ্ছে? এটা যে রেডমি নোট প্রো, ঠিক আছে, এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তাহলে এর সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে? তো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। কি অ্যাডজেক্টিভ ক্লজ বলছে কেমন তথ্য দিচ্ছে। এবার সাধারণ লিঙ্কার কি না, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো হচ্ছে কি WH ওয়ার্ডস। তো WH ওয়ার্ডস তো এইগুলো যখন দেখবি লিঙ্কার আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, এক্সট্রা ইনফরমেশন দেবে। কি ইনফরমেশন? বলছে দ্য বয়, এখানে নাউন কোনটা? বয়, এই বয়টা নাউন। তো দ্য বয় হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা পুরস্কারটা জিতেছে সে হচ্ছে আমার বন্ধু। কোন ছেলেটা? কোন ছেলেটা? দ্য বয়, এই ছেলেটা। তো এই ছেলেটাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো তুমি তো কোন ছেলেটা দেখো, হু, হু দিয়ে প্রশ্ন করো কে, ঠিক তো, কোন ছেলেটা? হু।
তাহলে হু ওন দ্য প্রাইজ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। এইটার সম্পর্কে অর্থ দিতেছো, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা আমার বন্ধু। দেখ, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা আমার বন্ধু, এটা একটা ক্লজ তো। হু ওন দ্য প্রাইজ, যে প্রাইজটা জিতেছিল, তাহলে বয় সম্পর্কে অতিরিক্ত তথ্যটা কি, হু ওন দ্য প্রাইজ, ঠিক তো। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, কি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখ, দিস ইজ দ্য হাউস হুইচ আই বট, এটাই ঘর যেটা আমি কিনেছি। এবার পর এখানে কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? হাউস, হাউসটা হচ্ছে নাউন, দিস ইজ দ্য হাউস এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ তো। হুইচ আই বট, যেটা আমি কিনেছি, তাহলে ঘরের সম্পর্কে কি তথ্য দিচ্ছে, যেটা আমি কিনেছি। দেখ লিঙ্কার হিসেবে হুইচ আছে, আচ্ছা সাহেব, তাহলে হুইচ আই বট, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে পারলি। দ্য গার্ল হুজ ফাদার ইজ এ ডক্টর স্টাডি হিয়ার, তাহলে এখানে গার্লটাকে নাউন, মেয়েটার সম্পর্কে কি তথ্য দিচ্ছে, হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাপ একজন ডাক্তার, ঠিক তো। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, এইটা, হুজ ফাদার ইজ এ ডক্টর। কি তথ্য দিচ্ছে, যে মেয়েটার বাবা হচ্ছে একজন মেয়েটার বাবা হচ্ছে একজন ডক্টর, তাহলে নাউন হচ্ছে মেয়ে, মেয়েটার বাবার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, ঠিক তো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য গার্ল স্টাডি হিয়ার, এটা একটা ক্লজ। এবার দেখ, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি যে জায়গাটাকে চিনি, কোথায় সে বাস করে। তাহলে এবার বল এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে। ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, দেখ হোয়ার আছে, হোয়ার আছে, হু আছে, হুইচ আছে, এই লিঙ্কারগুলো থাকবে অ্যাডজেক্টিভ ক্লজে, এই লিঙ্কারগুলো থাকবে। তাহলে এখানে প্লেস হচ্ছে ডাউন, প্লেস হচ্ছে একটা নাউন, নাউন সম্পর্কে কি তথ্য দিচ্ছে, যেখানে সে বাস করে, এইটাই তথ্য দিচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে, দ্য ম্যান, ম্যান হচ্ছে নাউন, কি তথ্য দিচ্ছে, হুম ইউ মেট ইয়েস্টারডে, যার সঙ্গে গতকাল তুমি দেখা করছিলে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ শেষ। তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। দেখ বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বলছে যে ক্লজ একটি বাক্যে আর অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে মডিফাই করে এবং এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ কি না, হার অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন দেবে, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এছাড়া কি, এছাড়া সময়, স্থান, কারণ, ফল, শর্ত, তুলনা বা বিপরীত অর্থ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। অ্যাডভার্ব ফ্রেজকে কোথায়, কখন, কেন, শর্ত ইত্যাদিতে প্রশ্ন করতে হয়। অ্যাডভার্ব কয় প্রকার, 8 প্রকার, 4 প্রকার তো, মেন প্রথম 4 প্রকার, টোটাল 8 প্রকার রয়েছে। অ্যাডভার্ব অফ টাইপ, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, এগুলো রয়েছে। তো আমরা সেই অ্যাডভার্বগুলো লিখবো, কারণ অ্যাডভার্ব না জানলে তুমি পারবে না তো। অ্যাডভার্বের একটা যে বেসিক ইনফরমেশন সেটা যদি না থাকে, তুই অ্যাডভার্বের সম্পর্কে তো পারবে না, ঠিক না। দেখ দেখ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ। যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি, আমরা জানি অ্যাডভার্ব কি, অ্যাডভার্বকে বের করতে হলে কি করতে হবে, টাইম যদি থাকে অ্যাডভার্ব টাইম হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, প্লেস যদি থাকে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, রিজন যদি কারণ থাকে তো বিকজ দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। কন্ডিশন শর্ত থাকে ইফ দিয়ে প্রশ্ন করতে হবে, আচ্ছা। রেজাল্ট যদি থাকে সো দ্যাট দিয়ে প্রশ্ন করতে হবে, রেজাল্ট, আচ্ছা। কন্ট্রাস্ট বা বিপরীত থাকে তাহলে অলদো দিয়ে। বলছে টাইম কি, বলছে হি ওয়েন্ট টু হোম, সে বাড়ি চলে গেল, হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার, যখন ক্লাসটা শেষ হয়ে গেল। তাহলে হি ওয়েন্ট টু হোম, সে কোথায়, সে কখন চলে গেল, কখন দিয়ে প্রশ্ন করো, তাহলে সে কখন চলে গেল, কখন চলে গেল, তো কখন দিয়ে প্রশ্ন করেছে, টাইম, যখন ক্লাস শেষ হলো, হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝতে পারলি যাবে। সে কখন চলে গেল, যদি কোশ্চেন জিজ্ঞেস করছে কখন চলে গেল, যখন ক্লাসটা শেষ হলো, when the class was over he went home, সে বাড়ি চলে গেল। what a place, place মানে কি, জায়গা, স্থান, তো স্থান বা জায়গা, তাকে জায়গা তাহলে কি দিয়ে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। ইউ মে গো হোয়ার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা,
তাহলে কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? ওয়্যার ইউ গো লাইক, তোমার ইচ্ছে তুমি যেখানে যেতে পারো, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়াট উইল ক্রচ? আচ্ছা রিজন, কারণ, ঠিক আছে। তা হি উইল নট কাম বিকজ হি ইজ ইল, সে আসবে না কারণ সে অসুস্থ, তাহলে কোনটা হবে? বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ, এটাই হচ্ছে কারণ। তুই জিজ্ঞেস করছিস সে কেন আসবে না, না হি উইল নট কাম কেন আসবে না? বিকজ হি ইজ ইল, সে অসুস্থ, ঠিক তো? তাহলে অ্যাডভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? কারণ দিয়ে, বিকজ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। এবার কন্ডিশন, শর্ত, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, যদি তুই কঠোর পরিশ্রম করে তাহলে কি হবে? পাস করবে। তাহলে কোনটা হবে? ইফ ইউ স্টাডি হার্ড, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না ক্লজ, ঠিক আছে, ইউ উইল পাস। আচ্ছা এবার রেজাল্ট, ফল, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফল অ্যাসলিপ, সে খুব ক্লান্ত ছিল সেই জন্য সে ঘুমিয়ে পড়লো, তাহলে কি হবে? এই যে সোটা হবে, আর দ্যাট হি ফল অ্যাসলিপ, এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সে এতই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়লো। কন্ট্রাস্ট, বিপরীত, অলদো, যদিও, অলদো হি ওয়াজ পোর হি ওয়াজ হ্যাপি, তাহলে কি হবে? অলদো হি ওয়াজ পোর, যদিও সে গরিব বাট হি ওয়াজ হ্যাপি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ক্লাস এখানে শেষ হলো, ঠিক আছে আজকের। তো আজ যারা ভিডিও দেখছো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা জানাও, একটা কমেন্ট করো, শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে যারা তোমাদের ক্লাসে পড়ছে, আর লাইক করো, ঠিক আছে। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিওটা পেতে হলে, এরকম ক্লাস পাওয়ার জন্য। আমাদের ক্লাসটা, আমাদের যে সিরিজটা চলছে পুরো গ্রামারের সিরিজ চলছে পুরো, ঠিক আছে, 8 to 10 পুরো গ্রামারের সিরিজ চলছে। ওকে, বাই।